আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের কম্বিনেশনের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো কম্বিনেশনসের এই ক্লাসটিতে আমরা বেসিক্যালি কম্বিনেশনের একদম মূল যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এবং সেটা সংক্রান্ত যে বিজনেস অ্যাপ্লিকেশন বা প্রবলেমগুলো থাকবে সেগুলো আলোচনা করব। আশা করি আমাদের পারমুটেশন ক্লাসটা আমাদের ক্লিয়ার হয়েছে এবং পারমুটেশনের সবগুলো ফর্মুলা আমাদের যথারীতি মনে আছে। সো পারমুটেশন চ্যাপ্টারটা তো আমরা কি দেখেছিলাম, হোয়াট ইজ পারমুটেশন। সেখানে আমরা শিখেছিলাম নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট অফ অবজেক্টস ইন এ ডেফিনিট অর্ডার। সহজ কথায় আমরা দেখেছিলাম ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ সার্টেন অবজেক্টস অর নাম্বারস ইন এ ডেফিনিট অর্ডার। ওখানে সবসময় একটা কথা আসতো অ্যারেঞ্জমেন্ট, সবসময় আমরা প্রায় একটা কথা পেতাম, সেটা হলো অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, সাজানোর একটা বিষয় থাকতো, বিন্যাস, বিন্যস্ত করা। অনেকগুলো অবজেক্ট, ডিজিট, অ্যালফাবেট আমরা দেখেছি অবিন্যস্ত অবস্থায় ছিল, আমরা ওগুলোকে বিন্যস্ত করেছি, বিন্যাস করেছি ভিন্ন ভিন্ন ভাবে, আলাদা আলাদা উপায়ে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা কম্বিনেশন নিয়ে আলোচনা করছি। আমাদের বইয়ের 318 নম্বর পৃষ্ঠায় আছে কম্বিনেশনস। আজকের অনলাইন ক্লাসে আমাদের মূলত এটা নিয়ে আলোচনা করব। তো আমরা একটু পড়ে দেখি। In permutations, the objects are based on the order of the arrangements, where each change in order constitute a different arrangement. অর্থাৎ আমরা পারমুটেশনে কি দেখেছিলাম, the objects are based on the order of the arrangements, where each change in order constitutes a different arrangement. অর্থাৎ যেমন দেখেন, আমরা ওখানে দেখেছিলাম 1 2 3 এই সংখ্যাটা এবং 3 2 1 এই সংখ্যাটা এক নয়, যদিও 1 2 3 3 2 1 সবাই আছে, কিন্তু 1 2 3 এর অর্থ সম্পূর্ণ আলাদা 3 2 1 এর চেয়ে। এখানে 123 বুঝাচ্ছে, এখানে 321 বুঝাচ্ছে। আবার আমরা যদি লিখি 2 3 1, সেটাও কিন্তু অর্থ ভিন্ন। এটাই বলছিল, ইন পারমুটেশনস the objects are based on the order of the arrangements, where each change in order constitutes a different arrangement. অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে। আসুন, but if order is not of any consequence, then it is a problem of combination. যদি আমরা এই ধরনের অর্ডার নিয়ে কোনো কাজ না করি, যেখানে আমরা সাজানো একটা ডেফিনিট অর্ডার থাকবে, পর্যায় থাকবে, এই ধরনের যদি না হয়, তাহলে আপনারা ধরে নেবেন এটা একটা কম্বিনেশনের সমস্যা, ওখানে পারমুটেশনের কিছু নেই। So combinations therefore are the groups which can be made by taking some or all of things at a time. Combinations is all about groups. আপনারা একটু নোট ডাউন করে রাখেন, কিছু কমন টার্ম আপনারা কম্বিনেশনসে সবসময় পাবেন, যেমন টিম, ক্লাস, গ্রুপ, কমিটি, এই ধরনের শব্দগুলো যেগুলো দলগত বুঝাবে। কম্বিনেশন শব্দটাতে আমরা যেটা কমনলি পাবো সেটা হলো দলগত অংশগ্রহণ বা দলগত বাছাই। সাম অর অল অফ থিংস এট এ টাইম, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সংখ্যক বা সবাইকে নিয়ে আমরা সাজাবো, কিন্তু সেটা দলগত হবে, সেখানে বিন্যাসের কোনো বিষয় থাকবে না, সাজানোর কোনো বিষয় থাকবে না। সো thus in combination order does not matter. কম্বিনেশনে অর্ডারটা কখনোই জরুরি নয়। ইট ইজ সিম্পলি দ্য আইডেন্টিটি অফ আইটেমস। এখানে শুধুমাত্র আমরা আইডেন্টিটি অফ আইটেমস নিয়ে কাজ করব। ইন দ্য সিলেকশন দ্যাট ম্যাটার্স। A change in any one item will constitute a new combination. For example, the number of different ways in which 6 people can be arranged in a queue is a question of permutations where order matters. যদি আমি বলি 6 জন মানুষকে আমি ধারাবাহিকভাবে বসাবো, পাশাপাশি বসাবো, যদি আমি বলি একটা ধারাবাহিকভাবে বসাবো, যেমন আমি বলেছি আমার ক্লাসে যখন 6 জন স্টুডেন্ট আছে, আমি তাদেরকে নাম্বারিং করলাম, কেউ হাইস্ট পেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ। আমি এখন যদি ওদেরকে বলি হাইস্ট থেকে লোয়েস্টের দিকে সাজাবো, তাহলে কি হচ্ছে, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, ফিফথ বয় এন্ড সিক্স বয় এভাবে বসবে। আবার লোয়েস্ট থেকে হাইস্টের দিকে সাজালে তখন 6 5 4 3 2 1 এভাবে বসবে। ঠিক আছে, ওই সময় এই ব্যাপারটা হবে পারমুটেশন। The number of different ways in which 6 people can sit in a committee of 3 is a question of combination. কিন্তু যখনই আমি বলবো ওই 6 জন থেকে আমি 3 জনকে নিয়ে একটা দল গঠন করব, ওই 6 জন থেকে আমি 3 জনকে নিয়ে একটা দল গঠন করব, যেমন ধরেন আমি বলছি আমি একটা অলিম্পিয়াডে পাঠাবো, এটা গণিত অলিম্পিয়াড হতে পারে, ফিজিক্স অলিম্পিয়াড হতে পারে, হোয়াটএভার একটা প্রতিযোগিতায় আমি এখান থেকে 3 জনকে পাঠাবো, যে কোনো 3 জনকে আমি বাছাই করব, 3 জনের একটা দল করব। তা ওই দল যখন করব, দলের মধ্যে
কখনোই কি থাকবে না, কোনো অর্ডারটা জরুরি না, কারণ এখানে সাজানোর কোনো বিষয় নেই। আমি কি টিম গঠন করব। হুম, আসুন, where order does not matter but the constituents of each selection do matter. ওকে, এখন এখানে দেখেন, এখানে কখনো 1 2 মানে রোল নাম্বার 6 জনের মধ্যে কখনো 1 2 3 আসতে পারে, কখনো 2 3 1 আসতে পারে, কিন্তু 2 3 1 1 2 3 যাদেরকেই নেই না কেন, দে ডু নট ক্রিয়েট এনি ডিফারেন্সেস। আমি যদি রোল 1 2 3 কে নিয়ে দল গঠন করি, আবার যদি বলি রোল 2 3 এবং 1 কে নিয়ে দল গঠন করলাম, একই কথা থাকবে, কারণ ওই তিনজনই কিন্তু আমার দল গঠন হয়েছে। However, repetition in each combination is not allowed except otherwise stated. Thus, combination of 3 objects taken all at a time is only 1, but permutations of 3 objects taken all at a time are 3. In the previous example, for arrangement of 3 books, আমরা যদি 3টা বইকে সাজাতাম, আমরা আমাদের আগের লেকচার, ইমিডিয়েট আগের লেকচারটি ছিল পারমুটেশনে। যদি আমাদের কারো এই আজকের ক্লাস বুঝতে সমস্যা হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আমাদের আগের লেকচারটা, যেটা পারমুটেশনের উপর আমি দিয়েছি, সেই পারমুটেশনের লেকচারে এই উদাহরণগুলো আমরা যথেষ্ট ভালোভাবে আলোচনা করেছিলাম। সেদিন আমরা সবাই বুঝেছি। এই যে 3টি বইয়ের কথা বলেছিলাম, এ বি সি 3টি বই, খেয়াল করুন, এ বি সি এইভাবে সাজাতে পারি বই 3টিকে, আবার এ সি বি, বি সি এ, বি এ সি ভিন্ন ভিন্ন ভাবে সাজাতে পারি। একইভাবে সি এ বি, সি বি এ, এই 6 ভাবে আমরা মোটামুটি এই 3টা বইকে একটা র্যাকের মধ্যে, একটা বুকশেলফের একটা র্যাকে সাজাতে পারি। কিন্তু যদি আমি বলি 3টা বইকে নিয়ে যদি আমি একটা দল গঠন করি, thus combination of 3 objects taken all at a time is only 1, but permutations of 3 objects taken all at a time are 3. দেখেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কম্বিনেশনের ক্ষেত্রে, এখানে পারমুটেশনের ক্ষেত্রে এখানে 6টি বিভাগ পেয়েছি বা 6 ভাগে আমি সাজাতে পারি, সেখানে আমি যদি কম্বিনেশন করি তখন আমার এটা হয়ে যাবে এ বি সি, একটি মাত্র। ঠিক আছে, আমরা এরপরও এই জিনিসটিকে একটু সহজে বোঝানোর জন্য আমরা পার্থক্যটা একটু দেখে নেই। দেখুন, কম্বিনেশন এবং পারমুটেশনের পার্থক্যটা, আমি যখন এ বি সি এই 3টির মধ্য থেকে যে কোনো একটিকে নিয়ে একটা দল গঠন করছি, যে কোনো একজনকে পাঠাবো। আমি যদি বলি আমার রোল নাম্বার 1 2 এবং 3 একটি ক্লাসে আছে, এই 3জন থেকে যে কোনো একজনকে আমি দলে নিব, সেক্ষেত্রে দেখেন কয়টা দল হতে পারবে। কম্বিনেশনের ক্ষেত্রে 3টি, একজন করে যদি আমি নেই, পারমুটেশনের ক্ষেত্রেও 3টি হবে। কিন্তু যদি আমি বলি আমার রোল 1 2 3 থেকে আমি যে কোনো দুজনকে নিয়ে দল গঠন করতে পারবো, সেক্ষেত্রে আমি কয়টা দল পাবো, এ বি সি থেকে। যেমন আমি যদি এগুলোকে নাম হিসেবেও ধরি, তাহলে 3টা নাম আমরা ধরে নিতে পারি এখানে। যেমন আমি বলছি আজাদ, এ ফর আজাদ, বি ফর বায়াজিৎ, হ্যাঁ, সি ফর চয়ন, 3জন নাম নিলাম। তো এই 3জন নাম থেকে আমি যদি দুজনকে নেই, তাহলে দেখা যাচ্ছে এ বি, বি এ বা এ বি বি সি সি এ, 3টা দল পাচ্ছি। কিন্তু আমি এদেরকে যদি আমি বলি যে এদেরকে আমি 2টো চেয়ার দিয়েছি, এই চেয়ারে বসাবো, সাজাবো, তাহলে দেখা যাচ্ছে বাম পাশের চেয়ার ডান পাশের চেয়ার এইভাবে যদি আমি সাজাতে চাই, এ বি সাজানো আর বি এ সাজানো এক হবে না, আবার বি সি সি বি এক নয়, এ সি সি ও এক নয়। যদি আমি সাজানোর বিষয়ে আসে, একটা নির্দিষ্ট অর্ডারে যদি আমাকে সাজাতে বলে, যদি হাইয়েস্ট থেকে লোয়েস্ট, লোয়েস্ট থেকে হাইয়েস্ট, কোন একটা মার্কসের ভিত্তিতে, কোন একটা গ্রেডের ভিত্তিতে সাজাতে বলে, তখন কিন্তু ফলাফল একই আসবে না। একইভাবে দেখেন, আমরা যখন 3জন থেকে 3জনকে নিচ্ছি, তখন কম্বিনেশন রেজাল্ট পাচ্ছি 1, একভাবে সাজানো যায়। কিন্তু একইভাবে পারমুটেশনের রেজাল্ট পাচ্ছিলাম এবিসি এসিবি, বিসিএ বিএসসি, সিএবি সিবিএ, মোট 6। তাহলে 3জন থেকে 3জনকে একসাথে নিলে আমি কম্বিনেশনে সাজাতে পারছি মাত্র একভাবে, যেখানে পারমুটেশনে সাজাচ্ছিলাম 6 ভাবে। তো এর মানে হলো কম্বিনেশন মানে কোনো অবস্থাতে সাজানো না, কম্বিনেশন মানে হলো নির্বাচন। কোন একটা দল, কোন একটা ক্লাস, কোন একটা গ্রুপ, কোন একটা, এখানে সিলেকশন ইলেকশন এমন বোঝাবে। ওকে, কিছু কমন টার্ম আমরা প্রায় পাবো। আমি এই জিনিসগুলো বারবার বলছি কেন, আমাদের যাতে এটা মনে হয়ে যায়, আমরা যেন রপ্ত করে ফেলতে পারি। যেমন গ্রুপ, টিম, কমিটি, ক্লাস, এই ধরনের কিছু টার্ম আমরা কমনলি পাবো।
আসেন আমরা বইয়ের অংশটা দেখলাম, এখন তিনটাকে দেখতে পাচ্ছিলাম আমরা পারমুটেশনকে, যেখানে আমরা পারমুটেশনকে যেভাবে 6 ভাবে ভাগ করা যায়, সেখানে কম্বিনেশনে শুধুমাত্র একভাবে এটা সাজালে হয়ে যায়। সো আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা গত ক্লাসে আমরা পারমুটেশনের ফর্মুলাটা দেখেছিলাম, NPR ইকুয়ালস টু ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আজকে আমরা দেখতে যাচ্ছি NCR, n সংখ্যক জিনিস থেকে একই সাথে একই সময়ে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমি সাজাই, তাহলে ফর্মুলাটা হবে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইনটু r ফ্যাক্টরিয়াল, অথবা এভাবেও লিখতে পারেন ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r। আপনারা এভাবেও লিখতে পারেন ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। Okay, factorial n divided by r factorial r divided into factorial n minus r। আমরা একটা অঙ্ক দেখলে জিনিসটা সহজ হয়ে যাবে। যেমন দেখুন এক্সাম্পল 31 পেজ নাম্বার 319। এটুকুতে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? মাহি, আপনি কি বুঝতে পারছেন? মাহি, ফাইজা, আর ইউ ক্লিয়ার? জি স্যার, বুঝতেছি। ফাইজা বুঝতে পারছেন? আচ্ছা, আসুন আমরা 319 পৃষ্ঠার 31 নম্বর এক্সাম্পলটা দেখি। দেখুন প্রশ্ন কি বলছে, ইন অ্যান এক্সামিনেশন ইন পেপার রাউন্ড অ্যাডভান্সড অ্যাকাউন্টস, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর একটা কোয়েশ্চেন পেপার বলছে 10টা কোয়েশ্চেন আমি ওখানে দিয়েছি। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না 7টা থেকে 5টা আনসার করতে হয়, তো বলেছে 10টা কোয়েশ্চেন আমি ঠিক করেছি, আমি পরীক্ষা নিব, পরীক্ষার আগে আমি 10টা কোয়েশ্চেন সেট করেছি। ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান অ্যান এক্সামিনি চুজ 7 কোয়েশ্চেন্স। সো এই 10টা কোয়েশ্চেন থেকে সে 7টা কোয়েশ্চেনকে এখানে কি করবে, প্রশ্নে দিবে। খেয়াল করেন, আমাকে আগে নিশ্চিত করেন ফাইজা, একটু আপনি আমাকে রেসপন্ড করেন, এই 7টা কোয়েশ্চেন 1 থেকে 7 যে কোনো অবস্থায় থাকলে কি প্রশ্নের গুণগত মানে কোনো পরিবর্তন হবে? অর্থাৎ আমি প্রথম প্রশ্নটা যদি সেট থিওরি থেকে করি, দ্বিতীয় প্রশ্নটা যদি পারমুটেশন থেকে করি, তৃতীয় প্রশ্নটা যদি বাইনোমিয়াল থেকে করি, কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। একইভাবে আমি যদি উল্টা করে দেই, পারমুটেশনটা উপরে দেই, মাঝখানে বাইনোমিয়াল দেই, তারপরে সেট থিওরি দেই, তারপরে ইকুয়েশন থেকে দেই, কোনো কি সমস্যা আছে? প্রশ্ন তো একই থাকবে, তাই না? অর্থাৎ এখানে আমরা প্রথমে নিশ্চিত হয়ে নেই, খেয়াল করে দেখেন, এখানে আমরা প্রথমে নিশ্চিত হয়ে নিলাম, এখানে সাজানোর কোনো বিষয় নেই। এখানে বলেছে চুজ, এখানে কি বলেছে? চুজ। লুক, দেয়ার ইজ নো ওয়ার্ড ইউজড লাইক অ্যারেঞ্জমেন্ট, অর্ডার। হ্যাঁ, এখানে বলেছে চুজ। আপনারা প্রায় দেখবেন কম্বিনেশনের অঙ্কগুলোতে কি পাবেন, ইলেকশন, সিলেকশন, চুজ, এই ধরনের শব্দগুলো পাবেন। বাছাই করার কথা বলবে, সাজানোর কথা কখনো বলবে না। আর পারমুটেশনে ঠিক বিপরীত, পারমুটেশনে সবসময় সাজানোর কথা বলবে। আসেন, বলছে 10টা প্রশ্ন আপনি শর্ট লিস্ট করেছেন, এই 10টা থেকে আপনি প্রশ্ন দিবেন 7টা। ওকে, এই 10টা প্রশ্ন থেকে আমরা 7টা প্রশ্ন পরীক্ষায় দিব, তাহলে কতভাবে দিতে পারি? তো সেক্ষেত্রে আমরা কি কাজ করব, আমরা কম্বিনেশনের ফর্মুলা ইউজ করব। The number of different choices is evenly equal to the number of ways in which 7 places can be filled up by 10 different things. তাহলে 10টা প্রশ্ন থেকে 7টা, যে কোনো 7টা প্রশ্ন নিয়ে আমি পরীক্ষায় প্রশ্ন রেডি করব। তো মোট এরকম কয়টা প্রশ্ন আমি রেডি করতে পারবো? এই কিন্তু এখানে সাজানোর কোনো বিষয় নেই, এখানে শুধু নির্বাচনের বিষয়, সিলেকশনের বিষয়, চুজ করার বিষয়। তো আসুন, আমাদের ফর্মুলা কি দেখেছি, ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই, আমাদের ফর্মুলা দেখেছিলাম ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে আমরা এখানে বসিয়ে দেই আমার ফ্যাক্টরিয়াল 10 divided by factorial 7 factorial 10 minus 7। স্যার এখানে লিখছি যে r smaller than equal to n। আসছি কোথায়? আর তো নট আর স্মলার লিখে নেই, আর মাস্ট বি লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল মানে হয় সমান হবে, না হলে সমান মানে কি ছোট হবে। দেখেন, আপনাকে যদি আমি 10টা কোয়েশ্চেন দিই, তো 10টা কোয়েশ্চেন থেকে কি আপনি 11টা কোয়েশ্চেন সাজাতে পারবেন? না না স্যার। আমি সর্বোচ্চ কয়টা প্রশ্ন নিতে পারবো 10টা প্রশ্ন থেকে? সর্বোচ্চ কটা নিতে পারবো?
10টা। 10টার বেশি তো আর নিতে পারবো না। তো এটা হ্যাঁ। তাহলে 10টা থেকে আমি একটা নিয়েও কোয়েশ্চেন করতে পারি, দুটা নিয়ে করতে পারি, তিনটা নিয়ে করতে পারি, 5টা 7টা 9টা 10টা পর্যন্ত করতে পারি। কিন্তু 10টা থেকে 11টা কি কখনো পারবো? না। তাহলে আর এর মান এখানে কি হতে পারে? আর এর মান এখানে সর্বোচ্চ কত হবে? 10। তাহলে এটা 10-এর সমান অথবা 10-এর চেয়ে ছোট হবে না আর এর মানটা? হ্যাঁ। ঠিক আছে। এই তো আসেন আমরা গত ক্লাসে কিন্তু ডিটেইলস আলোচনা করেছি এইভাবে ম্যানুয়ালি কিভাবে বের করবো। দেখেন ফ্যাক্টরিয়াল 10 আছে, তো ফ্যাক্টরিয়াল 10 কে আমরা লিখতে পারি 10 * 9 * 8 * 7 7 7 কাটা করে যদি আমি ভাগ করে ফেলি তাহলে এখানে 3 × 2 = 6 থাকে। দেখেন আপনি যদি এখন এটা করেন তাহলে এভাবে করতে পারেন ফ্যাক্টরিয়াল 10 7 10 - 3। তাহলে আমরা এটা একটু করে দেখি না, আমরা এটা করে দেখি। আমরা পেয়েছি প্রথম অঙ্কটা, তো প্রথম অঙ্ক আমরা এটা একটু ভেঙে করি, তারপর আমরা শিখিয়ে দিব কিভাবে আপনার ক্যালকুলেটর দিয়ে সরাসরি করবেন। আমরা কি করছিলাম, 10টা প্রশ্ন আমাকে দেওয়া হয়েছে, 10টা থেকে আমি কয়টা নিব? 7টা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। সবার কি প্রবলেম হচ্ছে? না স্যার। আচ্ছা আপনি যিনি দেখতে পাচ্ছেন না উনি লগ আউট করে আবার একটু আপনি এন্টার করেন, আপনি মিটিং থেকে বের হয়ে আবার একটু ঢুকেন, আশা করি তখন আপনি দেখতে পাবেন। মাঝে মাঝে এই ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো হয়। তো আসুন আমরা 10C7 আমরা ফর্মুলা জানি, ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। ফর্মুলা দেখেছি আমরা ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। তাহলে এখানে r এর মান হলো 7, n এর মান হলো 10। তো ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 7 10 - 7 10 - 7 মানে কত হবে? ফ্যাক্টরিয়াল 3, তাই না? আমি আর এটা লিখছি না আর কি এখানে, আমরা কারণ এগুলো আমরা পারমুটেশন ক্লাসে অনেকবার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো 10 কে কি লেখা যায় সুবিধার্থে? আমরা কি 10 * 9 * 8 * 7 লিখতে পারি। আর এখানে দেখেন ফ্যাক্টরিয়াল 7 কে রেখে দিলাম, আর ফ্যাক্টরিয়াল 3 মানে কি? ফ্যাক্টরিয়াল 3 মানে অ্যাকচুয়ালি 3 * 2 * 1, এটাকে আমরা সরাসরি 6ও লিখতে পারি, আপাতত এইভাবে লিখি। তাহলে আমার 7 7 আমি এখানে ক্রস মাল্টিপ্লাই করে ফেলতে পারছি, মানে আমরা যদি ডিভিশন করি তাহলে চলে যাচ্ছে 7 এবং 7। 3 দিয়ে আমি 9 কে ডিভাইড করতে পারি 3, 2 দিয়ে আমি 8 কে ডিভাইড করতে পারি 4, তাহলে 3 4 * 12 12 10 * 120। তাহলে আমি 10টা প্রশ্ন থেকে প্রতিবারে 7টা করে প্রশ্ন নিয়ে মোট 120টা কোশ্চেন পেপার রেডি করতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব সেটা আরেকবার একটু দেখে নিই। আমরা পারমুটেশনে যেভাবে করেছিলাম সেভাবেই করব। সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটরটা নেন হাতে। দেখুন আমরা কি দিব ফার্স্টে 10, তাহলে আমরা 10 সিলেক্ট করি 1 0 1 0 10 দেন সিলেক্ট করেন 10, এরপর শিফট। যাদের সরাসরি এনসিআরটা দেয়া আছে বাটনে তাদেরকে আলাদা করে শিফট দিতে হবে না। আমি 100fx উদাহরণ হিসেবে নিয়েছি, ম্যাক্সিমামের আমাদের হাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে 100fxটা আছে, সেই জন্য আমরা ফার্স্টে 10 দিব 10 শিফট, এই যে আমাদের ডিভিশন চিহ্নটা আছে তার উপরে দেখেন এনসিআর আমরা দেখতে পাচ্ছি, এনসিআর আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা যেটা করব 10 1 0 10 দেন শিফট দেন এনসিআর অথবা ডিভিশন চিহ্নটা প্রেস করব, তারপরে 7 প্রেস করব, দেন ইকুয়াল। কত আসে আমাকে একটু মানটা বলেন। 10 দিব ক্যালকুলেটরে স্যার 120। হ্যাঁ, শিফট দিব, তারপর আমাদের যাদের ক্যালকুলেটরে সরাসরি এনপিআর আছে বা এনসিআর আছে দিব, না হলে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যেটা 100fx সেখানে এনসিআরটা এখানে ছোট্ট করে ইয়েলো কালারে আছে, এখান থেকে 7 ইকুয়াল 120। ওকে, শিফট 10 শিফট এনসিআর 7 ইকুয়ালস টু 120। আমরা এভাবেই কিন্তু মূলত বের করব, এটা আমাদের জন্য সহজ। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কিভাবে, আমরা বুঝতে পেরেছি সবাই কিভাবে বের করব, কারণ এটাই বেসিক জিনিস, এটাই অ্যাকচুয়ালি আমাদের এখানের জন্য লাগবে। তো আসুন আমরা পরের ম্যাথগুলোতে চলে যাই। ইলাস্ট্রেশন 32টাও একটু দেখেন আপনারা। 32 তে কি বলছে? In how many ways 4 white and 3 black balls be selected from a box containing 20 white and 15 black balls?
আমরা দেখেন বলছে কতভাবে আমরা 4টা সাদা বল এবং 3টা কালো বল বাছাই করতে পারি from a box containing 20 white and 15 black balls. ঠিক আছে, তাহলে আমরা এখানে সহজে কি করব, আমরা প্রথমে আমরা 20টা, আচ্ছা এখানে বলগুলো তো সবই দেখতে একই রকম, তাই না? এখানে কি বলেছে, সিলেকশন করতে বলেছে না? এখানে সাজানোর কোনো বিষয় আছে? সাজানোর কোনো বিষয় না এখানে স্যার। নেই। সাজানোর কোনো বিষয় এখানে নেই। তাহলে আমরা সিম্পল যেটা করব, আমরা একবার করব 20C4, এই 20টা সাদা বল থেকে 4টা সাদা বল বের করব, অর্থাৎ একবার করব 20C4, আবার আরেকবার কি করব, 3টা কালো বল বলছে, 3টা কালো বল কয়টা থেকে নিব, 15টা কালো বল থেকে। তাহলে আবার করব 15টা কালো বল থেকে আমি 3টা কালো বলকে বাছাই করব, 15C3। এখন এই দুইটাকে নিয়েই কিন্তু আমাকে কি করতে হবে, একসাথে বাছাই করতে হবে। তাহলে আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে নিব। ওকে, আমাকে একটু আপনারা ক্যালকুলেশন করে, সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন এখন যেভাবে শিখিয়েছি সেভাবে করে আমাকে আনসারটা বলেন। প্রথমে 20C4 বের করেন, এরপরে 15C3 বের করেন, তারপরে মাল্টিপ্লাই করেন। প্রথমে আমাকে বলেন 15C4 সমান কত আসে, সরি 20C4 সমান কত আসে? 4845 4845। তারপরে 15C3 455 Sir, total 22 lakh 4,475. 4,475. ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছেন? আমরা জি, স্যার। সবাই ক্যালকুলেশনটা করা শিখছি, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 20 সিলেক্ট করব, আমরা যারা বুঝিনি তারা আবার একটু দেখে নেই। 20 দিব, 20 দিয়ে দেন শিফট, দেন সিআর, দেন 4, 20 শিফট এন্ড সিআর 4 দিলে আমাদের চলে আসবে, যেটা আসবে আমাদের 4845 বলছেন, আর 15C3 দিলে আসবে 455। তাহলে ওখান থেকে আমি যখন মাল্টিপ্লাই করব আমি এই আনসারটা পেয়ে যাব। আমাদের বেসিক জিনিসটা আলোচনা হয়েছে, আমরা এখন জাস্ট কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের জিনিসটা আরো সহজ হয়ে যাবে। দেখুন যেমন এক্সাম্পল 33টা দেখেন কি বলছে, from 6 boys and 4 girls 5 are to be selected for admission for a particular course. In how many ways can this be done if there must be exactly 2 girls? দেখেন বলছে 6 জন ছেলে আছে, 4 জন মেয়ে আছে, এই 4 6 4 10 জন থেকে আমাকে বাছাই করতে হবে কয়জন, কোন একটা পার্টিকুলার কোর্স, সাপোজ আমি একটা স্পোকেন ইংলিশ, ওকে, কোন একটা ক্যালিগ্রাফিক কোন একটা কোর্স বা আর্ট কোন একটা কোর্স একটা নিলাম আলাদা করে, তো ওখানে আমি 5 জন ছাত্রীকে বাছাই করব। কিন্তু এখানে বলে দিয়েছে এই 5 জনের মধ্যে কমপক্ষে 2 জনকে কি হতে হবে, সরি কমপক্ষে বলেনি, এখানে বলেছে এক্স্যাক্টলি 2 গার্লস, অর্থাৎ 5 জনের মধ্যে 2 জন অবশ্যই কি হবে, ছাত্রী, মেয়ে হবে বা ছাত্রী হবে আমাদের। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের দল যে গঠন করব তখন আমি কি করব, আমাকে তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে 4 জন মেয়ে থেকে 2 জন মেয়েকে বাছাই করে নিতে হবে, যেহেতু আমাকে 5 জন নিতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, 4C2, আমরা প্রথমে 4 জন মেয়ে থেকে 2 জন মেয়েকে বাছাই করব। আচ্ছা এখানে সাজানোর কোনো কথা বলেছে কি? না। না, এখানে কি এখানে বলছে সিলেক্ট। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, বারবার খেয়াল রাখতে বলছি আমি, এখানে আমাদের অনেক সময় এটা প্রবলেম হয়। আপনারা পরীক্ষার হলে অনেক সময় পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে কি হবে, কনফিউজড হবেন। কনফিউশন এড়াতে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পারমুটেশন মিন্স অলওয়েজ অ্যারেঞ্জমেন্ট, ডেফিনিট অর্ডারে, না স্যার। আর কম্বিনেশন যখন বুঝবো তখন দেখবেন এখানে সিলেকশন, ইলেকশন, চয়েস বা চুজ, তারপরে কিভাবে গ্রুপ, টিম, ক্লাস, কমিটি, এই টাইপের দলগত সমাবেশ বুঝাবে, সমাবেশ। তো আসুন 4C2 নিলাম, প্রথমে আমরা 4 জন মেয়ে থেকে, 4 জন ছাত্রী থেকে 2 জন ছাত্রীকে বাছাই করলাম, এরপরে 6 জন ছাত্র থেকে কি করব, কয়জন, আর বাকি আছে কয়জন, আমাকে 5 জনের দল গঠন করতে হবে, তো 3 জন 5 জনকে নিতে পারবে, তাহলে আরেকটা হবে 6C3। ক্যালকুলেশন করে আমাকে আনসারটা বলেন, 4C2 120। ওকে ফাইন, আশা করছি আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে। আচ্ছা আসুন এখানে এর পরের অঙ্কটা দেখেন, এগুলো সবই সহজ, আমি একটু করে আলোচনা করে দিচ্ছি। ইন এ মার্কেন্টাইল ফার্ম 4 পোস্টস অল ভ্যাকেন্ট, 4টা
পদ শূন্য হয়েছে, 35 ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর দি পোস্ট, কিন্তু এই 4টা পোস্টের বিপরীতে 35 জন আবেদন করেছে। তো যদি if one particular candidate is always included, আমি 35 জন থেকে কয়জনকে নিব? 4 জনকে নিব, কিন্তু বলছে প্রতিবার একজন অবশ্যই ওখানে কি থাকবে? থাকবেই। ওই 35 জনের মধ্যে এমন একজন আছে যিনি প্রতিবার ওই দলের মধ্যে, ওই 4 জনের মধ্যে থাকবে, যতভাবে হাতে না কেন তাকে নিতেই হবে, অর্থাৎ তাকে নিতেই হবে। তো তাকে নিতে হলে আমি তো অ্যাকচুয়ালি 35 জন ক্যান্ডিডেট না, আমার তো অলরেডি সিলেকশন একজন হয়ে গেছে। এই 35 জনের মধ্যে আমাকে একজনকে প্রতিবারে নিতে হবে বলছে। 1 নম্বর শর্তে কি বলে দিচ্ছে? ওই একজনকে আমার প্রতিবারেই নিতে হবে। হয়তো ওই একজনটা কি হাইলি কোয়ালিফাইড, হাইলি ডিস্টিংগুইশড, ওকে আগে থেকে ফার্ম চিনে বা ও ফার্মে ইন্টার্নশিপ করেছে, তো তাকে নিতেই হবে। সে হয়তো বা হাইলি কোয়ালিফাইড বা এক্সট্রাঅর্ডিনারি। তো এমন হতে পারে, অনেক কিছুই হতে পারে, আমাদের ওই লজিকে আমরা যাচ্ছি না। আমাকে শর্ত যেটা দিয়েছে প্রশ্নে সেটাই আমরা করছি, যে একজনকে আমার অবশ্যই নিতে হবে। তাহলে তো একজনের সিলেকশন হয়েই গেছে, তাই না? তাহলে কি আমার আর 4 জন লাগছে? 1 নম্বর শর্ত অনুসারে কি আমার 4 জন নিতে হবে? না, 3 জন। আচ্ছা, 3 জন নিতে হবে, কারণ একজন অলরেডি নিয়েছি। তাহলে আমার সিলেকশন হয়ে গেছে কয়জন? একজন। আমার সিলেকশন হয়ে গেছে একজন। আমি এখান থেকে একজনকে সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে? একজন তো সিলেক্ট হয়ে গেছে। একজন সিলেক্ট হয়ে গেলে আমার আর পোস্ট বাকি আছে কয়টা? 3টা, কারণ আমাকে টোটাল সিলেক্ট করতে হবে কয়জন? 4 জন। সিলেক্ট, তার মধ্যে একজন সিলেক্ট হয়ে গেছে, একজন অলরেডি বাদ। একজন বাদ দিলে 35 জন থেকে তো একজন চলে গেছে, তাই না? 34 হয়ে যাবে। একজন 35 জন থেকে তো আমি একজনকে সিলেক্ট করেই ফেলছি। এই 35 জন থেকে আমি একজনকে অলরেডি সিলেক্ট করেই ফেলছি। সে সব সময় থাকবে, যেই দলই নিই না কেন, যতভাবে আমি এখানে সিলেক্ট করি না কেন, সে একজন অবশ্যই থাকবে। তাহলে 35 থেকে একজন নেওয়া শেষ। তাহলে আমার আর বাকি আছে কয়জন? 3 জনকে নিতে হবে। আমার আর বাকি আছে 3 জন। এই 3 জনকে আমি কয়জন থেকে নিব? 35 থেকে? 34 জন থেকে। হ্যাঁ, কারণ একজন তো অলরেডি সিলেকশন হয়ে গেছে। তাহলে আমার কি হবে? এই 3 জনের জন্য আমি স্টুডেন্ট, আমার কাছে ক্যান্ডিডেট আছে 34 জন। এবং যেহেতু এখানে সিলেকশন করব, তাহলে এখানে আমার সাজানোটা আসবে 34C3। আমার এখানে এই 1 নম্বরের জন্য আমার সাজানোটা হবে 34C3। করে দেখেন কত আসে। 5984। 5984 এই স্যার। 5984, তাহলে আমাদের আনসারটা কারেক্ট আছে, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। আমি শুনছি, কোয়েশ্চেনটা করেন। ও আচ্ছা, উনি মনে হয় মিউট হয়ে গেছেন বা অনলাইনে কোনো সমস্যা। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নটা দেখছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? ইফ ওয়ান পার্টিকুলার ক্যান্ডিডেট ইজ অলওয়েজ এক্সক্লুডেড। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে 35 জন আবেদন করেছে, তার মধ্যে থেকে একজনকে কোনো অবস্থাতেই নেওয়া যাবে না, সে সবসময় এক্সক্লুডেড। তাকে বাদ দিয়ে আমাকে করতে হবে, হিসেব করতে হবে, তাকে বাদ দিয়ে হিসেব করতে হবে। এমন ঘটনাও ঘটতে পারে, হয়তো 35 জন আবেদন করেছে, তার মধ্যে একজনেরটা হয়তো সে কোনো কারণে যেই ক্রাইটেরিয়া দিয়েছিলাম সে ক্রাইটেরিয়া ফুলফিল করেনি। আমি অনেকগুলো ক্রাইটেরিয়া হয়তো সেট করেছি, যে তার সিজিপি এমন হতে হবে, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে, তার আগের জব যদি করে থাকে সেই জব থেকে রিলিজ অর্ডার লাগবে, কিংবা ওখান থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে, কিন্তু তার বয়স 30 বিলো 30 হতে হবে। এরকম কোন একটা অনেকগুলো ক্রাইটেরিয়া থাকতে পারে এক্সক্লুশনের। তো ওখান থেকে একটা ক্রাইটেরিয়াতে একজন পড়ে গেছে, যে 35 জনের মধ্যে একটা সিভিতে এমন হয়েছে যে এনাকে আসলে নেওয়ার সুযোগই নেই, তাহলে উনি পরীক্ষা দিতে আসবেই না, বা ইন্টারভিউ বোর্ডে উনাকে রাখার সুযোগ নেই, তাহলে তাকে বাদ দিতে হবে। তো তাকে যদি আমি সব সিলেকশনে তাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে তো আমার আলটিমেটলি 35 জন থাকে না, আমার থাকে কয়জন? 34 জন, তাই না? আমার থাকে 34 জন, কিন্তু নিব কয়জন? 4 জন, যেটা এখন একজনও সিলেকশন হয়নি। তাহলে আলটিমেটলি আমার টোটাল হলো 34, কিন্তু সিলেক্ট করব 4 জন। তখন আনসার হবে আমার 34C4। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে আমাকে আনসারটা একটু জানান। 46,376। ওকে, তাহলে আমাদের এই আনসারটা আমাদের কারেকশন ঠিক আছে। আশা করি আমরা বেসিক্যালি যে কম্বিনেশনের যে বেসিক ফর্মুলাটা সেটা আমরা সবাই ধারণাটা পাচ্ছি। আমরা আর দুই একটা প্রবলেম দেখলে আমাদের এই বেসিক আলোচনাটা হবে, তাহলে আমরা এরপরে পরবর্তী ক্লাসে আমরা ইয়াতে চলে যাব, আমরা ডিটেইলসে আলোচনা করব আরো অন্যান্য টপিকগুলো নিয়ে, বা স্পেসিফিক কম্বিনেশনের যে রেস্ট্রিক্টেড কম্বিনেশন বা কম্বিনেশনস অফ থিংস নট অল ডিফারেন্ট, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আসুন এক্সাম্পল 38টা আমরা দেখছি। For an examination,
a candidate has to select, এই প্রশ্নটা আপনি একটু মাইনুটলি দেখি, মনোযোগ দিয়ে পড়ি, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। For an examination, a candidate has to select 7 subjects from different groups A, B, and C. The 3 groups A, B, C contain 4, 5, 6 subjects respectively. In how many different ways can a candidate make his selection if he has to select at least 2 subjects from each group? Okay, বলছে কোন একটা পরীক্ষার জন্য একজন পরীক্ষার্থীকে 7টা সাবজেক্টের মধ্যে যে 7 সাবজেক্টস ফ্রম 3 ডিফারেন্ট গ্রুপস, 3 ধরনের এ, বি এবং সি, 3 ধরনের 3টা সাবজেক্ট ক্যাটাগরি আছে। হ্যাঁ, ওখান থেকে তাকে কি করতে হবে, যে কোনো 7টা সাবজেক্ট চুজ করতে হবে। এখন 3 গ্রুপস এর মধ্যে টোটাল সাবজেক্ট আছে কয়টি? এ তে আছে টোটাল সাবজেক্টস এ, বি এবং সি। এ তে টোটাল সাবজেক্ট আছে 4টি, বি তে টোটাল সাবজেক্ট আছে 5টি, সি তে টোটাল সাবজেক্ট আছে 6টি। কিন্তু তাকে ইন টোটাল নিতে হবে কয়টি? তাকে ইন টোটাল নিতে হবে 7টি। কিন্তু এখানে বলে দিচ্ছে যে if he has to select at least 2 subjects from each of the group, অর্থাৎ তাকে প্রতিবারেই কিন্তু সে কোনটা থেকে, সে চাইলে কি করতে পারবে না, এ থেকে 4টা, বি থেকে 3টা নিয়ে 7টা নিতে পারবে না, তাকে প্রতিটা থেকেই নিতে হবে এবং প্রতিটা থেকেই কমপক্ষে তাকে 2টা নিতে হবে। কমপক্ষে 2টো, কমপক্ষে 2টো মানে কি? কমপক্ষে 2টো মানে 2 এর বেশি হতে পারবে, কম না। কমপক্ষে 2টো, 2 অথবা 2 এর বেশি, at least 2 subjects from each group। তাহলে আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি এখান থেকে? তাকে 7টা সাবজেক্ট নিতে হবে, এ তে আছে 4টি, বি তে আছে 5টি, আর সি তে আছে 6টি। তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে সে 4, 5, 6, এখান থেকে সে কিভাবে বাছাই করবে, যেখানে কিনা প্রতিবার তাকে 2টা নিতে হবে, প্রতিটা থেকে তাকে 2টো করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটা সিলেকশন করতে পারি। প্রথমে আমরা পড়তে পারি এ থেকে 2টো, বি থেকে 2টো, সি থেকে 3টা। এটা একটা হতে পারে। 2, 2, 4, 4, 3, 7, এটা একটা হতে পারে। সেটা এখানে দেখাচ্ছে, দেখুন 2 from A, 2 from B, 3 from C, এটা একটা হতে পারে। আবার আরেকটা হতে পারে এ থেকে 2টো, বি থেকে 3টা, আর সি থেকে 2টো। এমন হলেও কিন্তু আমরা কটা হতে পারে? 7টা হয়। আবার আরেকটা হতে পারে এ থেকে 3টা, বি থেকে 2টা, সি থেকে 2টা। ঠিক আছে, আসুন এর বাইরে কি আর কোনো অপশন আছে আমাদের হাতে? এর বাইরে আর কোনো অপশন পড়ে? দেখেন তো, না পড়ে না, এর মধ্যে সব চলে আসছে। ওকে, তাহলে আসুন আমরা ফর্মুলাটা করে ফেলি। তাহলে 2 from A, 2 from B, 3 from যদি C হয়, তাহলে প্রথমবারে কি হচ্ছে, প্রথমে আমি 4টা কোর্স থেকে A নিব, 4টা থেকে 2টা, B 5টা থেকে 2টা, আর C 6টা থেকে 3টা। তাহলে আমাদের প্রথম শর্তটা, প্রথমে আমি কি করব, 4P, আমরা দেখতে পাচ্ছি প্রথমে 4টা থেকে 2টো, 5টা থেকে বি এর ক্ষেত্রে 5টা থেকে 2টো, আর সি এর ক্ষেত্রে 6টা থেকে 3টে। কত আসে দেখেন, আনসারটা বের করে আমাকে জানান। 1200। 1200, ফাইন। ঠিক আছে, একইভাবে দেখেন যখন 2 from A, 3 from B এবং 2 from C হয়, তাহলে তখন কি হবে, তখন একইভাবে এখানে হবে 4C2, 5C3, 6C2। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তখন দ্বিতীয়টার বেলায় আমার কি হবে, এই দ্বিতীয়টার বেলায় আমার কি হবে, 4C2 into 5C3 আর 6C2 কত হয় বলেন? 4C2 into 5C3 into 6C2, 900 900। ভেরি গুড। সো এক্স্যাক্টলি সেম, এই সিমিলার ওয়েতে আমরা কি করব, 3 from A মানে 4C3, 2 from B তাহলে 5C2, এরপরে 2 from C, 6C2। ঠিক আছে, আশা করি পারবো আমরা। করে দেয়া আছে 4C2, 4C3, 5C2, 6C2।
এখানে আনসার আসবে 600। তাহলে আমাকে তো এখন বলেছে ইন টোটাল কতভাবে সাজাতে পারবো, তাই না? তখন আমি 1, 2 এবং 3 তে যতভাবে সাজাতে পারবো সবগুলোকে কি করব, সামেশন করে নিব, ঠিক আছে? 1200 প্লাস 900 প্লাস 600 ইকুয়ালস টু 2700। তাহলে 2700 উপায়ে 2700 উপায়ে আমরা ইন টোটালি সিলেক্ট করতে পারবো 7টা সাবজেক্টকে সিলেক্ট করতে পারবো, যেখানে ইন টোটাল সাবজেক্ট আছে আমার 5, 4, 9, 6, 15। 15টা সাবজেক্ট থেকে প্রতিবারে 7টি সাবজেক্ট, যেখানে কিনা প্রতিটি কোর্স থেকে প্রতিটি বিষয় থেকে আমার কমপক্ষে ওই টাইটেলের বা ওই বিষয়ের অধীনে কমপক্ষে 2টি সাবজেক্ট প্রতিবারে আমাকে বাছাই করতে হবে বা নির্বাচন করতে হবে। এমন যদি হয় সেক্ষেত্রে আমি 15টি সাবজেক্ট, ইন টোটাল 15টি সাবজেক্ট থেকে 7টি সাবজেক্টকে মোট 2700 উপায়ে বাছাই করতে পারবো। আসুন আমরা আরেকটা মডেল অঙ্ক দেখে আমরা আমাদের বেসিক ক্লাসটা শেষ করব। আসুন এক্সাম্পল 43টা দেখেন। এক্সাম্পল 43 আমাদের পেজ নাম্বার হলো 323। এটা একটু ক্রিকেট ইন্টারেস্টিং। আসুন এক্সাম্পল 43, a cricket team of 11 players is to be formed from 16 players including 4 bowlers, 2 wicket keepers. দেখুন বলছে 11 জনের একটা ক্রিকেট টিম আমরা গঠন করব, যেখানে আমার হাতে রয়েছে 16 জন খেলোয়াড়, যার মধ্যে 4 জন হলেন বলার, 2 জন হলেন উইকেট কিপার। আচ্ছা, এখানে আমাকে একটা ফিক্সড কিন্তু শর্ত দিয়েই দিয়েছেন। প্রথমে বলেছে 11 জনের কি হবে, একটা টিম হবে, 16 জন থেকে নিতে হবে, কিন্তু ওখানে কমপক্ষে 4 জন কি থাকতে হবে, সরি কমপক্ষে না, বলেছে ফিক্সড করে দিয়েছে 4 জন বলার থাকতেই হবে, 2 জন উইকেট কিপার থাকতেই হবে। এরকম ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, না আমি স্লাইড কারেকশন করছি প্রশ্নটাতে। A cricket team of 11 players is to be formed from 16 players including 4 bowlers, 2 wicket keepers। না, এখানে শর্তটা এখনো দেয়নি, শর্ত পর দিচ্ছেন। বলেছে 16 জন প্লেয়ার যারা আছে তাদের মধ্য থেকে 4 জন বলার আছে, 2 জন উইকেট কিপার আছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারছি 4 জন বলার, 2 জন উইকেট কিপার আছে। এর মানে কি বাকি 10 জন, বাকি জনগুলো কি, বাকি 10 জন হয়তো বা অলরাউন্ডার হতে পারে, আবার ব্যাটসম্যানও হতে পারে। যাই হোক, আমরা দেখি সামনে কি বলছে আমাদেরকে প্রশ্নে। In how many different ways can a team be formed so that the team contains exactly 3 bowlers and a wicket keeper? আবার বলছে বিতে at least 3 bowlers and at least 1 wicket keeper। তাহলে আমরা ধরে নিচ্ছি হয়তো এখানে যেহেতু আর বাকি কথা বলেনি, হ্যাঁ, যেহেতু এখানে ব্যাটসম্যান কিংবা অলরাউন্ডারের কথা বলেনি, তাহলে আমরা যেহেতু ব্যাটসম্যান বা আমাদের যে ফিল্ডার কিংবা অলরাউন্ডার এই ধরনের কোনো টার্ম ইউজ করেনি, তাহলে এখানে শুধুমাত্র বলার এবং উইকেট কিপারের কথা বলছে। আমরা বলার এবং উইকেট কিপার ছাড়া বাকিদেরকে আদার প্লেয়ার হিসেবেই এখানে পরিচয় করিয়ে দিব। আসুন, বলছে 11 জনের টিম নিব, তাহলে এক্স্যাক্টলি 3 বলার এন্ড উইকেট কিপার। আমরা একটু একদম সিম্পলি ইনফর্মালি করে ফেলি। দেখুন আমাকে খেলোয়াড় আছে কয়জন, 16 জন। 16 জনের মধ্যে বলার আছে 4 জন, উইকেট কিপার আছে 2 জন। বলার আছে 4 জন, উইকেট কিপার আছে 2 জন। আমরা এই জিনিসটাকে আমাদের এখানে সহজ করে নেই। আসুন, আমার ইন টোটাল আমরা বলারকে বি দিয়ে দেখাই, উইকেট কিপারকে ডব্লিউ দিয়ে দেখাই, আর আদার প্লেয়ারদেরকে আমরা ও দিয়ে মার্ক করি। আসুন, আমার টোটাল বলার আছে কয়জন, টোটাল বলার আছে আমার 6 জন। আমার বলার আছে ইন টোটাল, আমি এখানে এটা ব্লু করে দেই, আমার ইন টোটাল বলার আছে 6 জন, উইকেট কিপার আছে 2 জন, আর আদার প্লেয়ার আছে তাহলে 10 জন। যেহেতু আমার ইন টোটাল খেলোয়াড় কয়জন, ইন টোটাল খেলোয়াড় হলো আমাদের 6 2 8। কারেকশন করি, স্যার বলার মনে হয় 4 জন ছিল। সেটাই কারেকশন করতে হবে। বলার ছিল 4 জন, উইকেট কিপার ছিল 2 জন, তাহলে আমার আদার খেলোয়াড় ছিল 10 জন। ইন টোটাল হলো আমাদের 16 জন। ঠিক আছে? এখন ঠিক আছে? আচ্ছা, আসুন
তাহলে এই 16 জন থেকে আমাকে কয়জন খেলোয়াড় নিতে হবে? 11 জন খেলোয়াড় নিতে হবে আমার, 11 জন। আচ্ছা, এখন আমরা প্রথম শর্তে আসি। প্রথম শর্তে আমাকে কি বলছে? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন আমাকে কি বললো? এক্স্যাক্টলি 3 বলার। আমরা কনফিউজড হব না, শব্দগুলোতে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এক্স্যাক্টলি 3 বলার বলছে, এক্স্যাক্টলি 3 বলার এন্ড 1 উইকেট কিপার। তাহলে আমরা তো এখানে প্রথমে আমাদের এ পার্ট যেটা, এই পার্ট আমরা সহজেই তাহলে বুঝে যাচ্ছি। আমাকে বলেই দিয়েছে এক্স্যাক্টলি 3 বলার এন্ড 1 উইকেট কিপার। তাহলে বলার 3 জন নিলাম, উইকেট কিপার 1 জন নিলাম। তাহলে আমার নিতে হবে কয়জন? আমি কয়জনকে নিতে পারবো? 11 জন। তাহলে আর বাকি আছে কয়জন? 3 1 4, 11 থেকে 4 গেলে 7 জন। ঠিক আছে স্যার, আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? 3 1 7, 3 জন বলার নিব, জি স্যার। একজন উইকেট কিপার নিলে আর আমার আদার প্লেয়ার নিতে হবে 7 জন। তাহলে বাছাই করবে কিভাবে? এখন আমার ফর্মুলাটা কি হবে? তাহলে ফর্মুলাটা হবে 4C3, কারণ আমার 4 জন বলার আছে। যেহেতু আমার 4 জন বলার আছে, সেহেতু আমি কি করব? 4 জন থেকে যে কোনো 3 জনকে বাছাই করব। উইকেট কিপার 2 জন আছে, তাহলে 2 জন থেকে একজনকে বাছাই করব। আর যেহেতু আমার আদার প্লেয়ার আছে 10 জন, তাহলে 10 জন থেকে আমি কয়জনকে বাছাই করব? 7 জন। ঠিক আছে, আমরা ক্যালকুলেশনটা করি, কত হয় আমাকে জানান। সবাই করেন, সবাই ক্যালকুলেশনটা করেন, 960 সবাই একটু ক্যালকুলেশনটা করেন। 960। আচ্ছা, আমরা সবাই কি ক্যালকুলেশনটা করতে পারছি? কেউ পারেন না এমন কেউ আছেন কি? আচ্ছা, তাহলে আমার আনসার আসছে 960, তাই না? সবার কি আনসারটা ঠিক আসছে? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এখন আসেন আমরা বি পার্টটা করি। বি পার্টে আমরা চলে যাই। আমাদের শর্ত কি দিয়েছে? আমাদেরকে বি পার্টে বলেছে অ্যাটলিস্ট 3 বলার, অ্যাটলিস্ট 1 উইকেট কিপার। দেখুন এখানে কিন্তু এক্স্যাক্টলি কথাটা বলেনি। এখানে কি বলেছে? অ্যাটলিস্ট। অ্যাটলিস্ট মানে কি? ফাইজা আমাকে একটু বলেন তো, অ্যাটলিস্ট শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে? কমপক্ষে। কমপক্ষে। তা কমপক্ষে 3 জন বলার মানে আমি কয়জন বলারকে নিতে পারবো? মানে কম চিনের অধিকও নিতে পারবো, কমও নিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বলছে অ্যাটলিস্ট 3 বলার, আবার অ্যাটলিস্ট 1 উইকেট কিপার। ওকে, আসেন আমরা দেখি এবার অঙ্কটা। তাহলে বি তে আমাকে প্রথম শর্তটা আমরা চলে যাই। আমাকে প্রথম শর্ত আমাকে বলেছে কি? কমপক্ষে 3 জন বলার। তো কমপক্ষে 3 জন বলার, কমপক্ষে 1 জন উইকেট কিপার। আচ্ছা, কমপক্ষের শব্দের অর্থ মানে এই না যে আপনি শুধু 3 জনই নিবেন। আপনি 3 জনও নিতে পারবেন, 3 জনের বেশিও নিতে পারবেন।
তাহলে আমি প্রথমে 3 জন নেই, মনে করি শুধু 3 জন বলারই নিব। 3 জন বলার নিতে পারবো, আমি 4 জন বলার নিতে পারবো। চাইলে আমি, আমার আছে কয়জন? 4 জন। 4 এর বেশি কি নিতে পারবো? পারবো না। স্যার 3 এর কম কি নিতে পারবো? না স্যার। নিতে পারবো না। তাহলে 3 জন বলারও যদি আমি নেই, তাহলে উইকেট কিপার বলেছে কমপক্ষে 1 জন। তাহলে আমি প্রথমে 3 জন বলার অথবা 4 জন বলার, এই দুটো নিচ্ছি। সেক্ষেত্রে দেখেন কি হচ্ছে, 3 জন বলার যদি নেই, সেক্ষেত্রে আমি উইকেট কিপার 1 জন নিতে পারি কমপক্ষে, যেহেতু বলেছে। আমি মনে করি প্রথমে আমি ধরে নেই উইকেট কিপার আমি 1 জন করে নিব, বলার আমি বাড়াই কমাই, বলার 3 জন অথবা 4 জন, আর তাহলে বাকি থাকে আর 7 জন। এটা একটা হতে পারে। আবার যদি আমি 3 জনের জায়গায় 4 জন বলার নেই, সেক্ষেত্রে আমি উইকেট কিপার নিচ্ছি, তাও 1 জন, 7 জন। 4 একে 5, তাহলে এখানে আছে আমার 6। আবার আসেন, এখন আমি বলারের ব্যাপারটাতে কি করব? আমি আবার কি করতে পারি? আবার 3 জন বোলার, 2 জন উইকেট কিপার, 6 জন। আবার 4 জন বোলার, 2 জন উইকেট কিপার, 5 জন। এর বাইরে আর কোনোভাবে সাজানো যায় কিনা আপনারা একটু দেখেন। আমি এখানে সুবিধার জন্য এটাকে 2, এটাকে 3, এটাকে 4। আমরা কি বুঝতে পেরেছি? না জি, বুঝলে স্যার। আমাকে কেউ প্রশ্ন করেন। দেখেন আমাকে কি বলেছে, কমপক্ষে 3 জন বোলার। তো কমপক্ষে 3 জন বোলারের জন্য আমি কি করলাম, কমপক্ষে 3 জন বোলার যখন বলেছে, তো সেই হিসেবে আমি সাজাইতে পারি কখনো 3, কখনো 4। 3 এর চেয়ে কম হবে না, 4 এর চেয়ে বেশি হবে না, কারণ টোটাল খেলোয়াড় আছে 4 জন। আবার বলেছে কমপক্ষে 1 জন উইকেট কিপার। তো কমপক্ষে 1 জন উইকেট কিপার মানে কি, 1ও হতে পারে, 2ও হতে পারে। তো এর বাইরে তার কোনোভাবে সাজানো যায় না। আমি 3 কেও 2 বার নিয়েছি, 3 জন উইকেট, 3 জন বলারের ক্ষেত্রে 1 জন উইকেট কিপারও নিয়েছি, আবার 3 জন বলারের ক্ষেত্রে 2 জন উইকেট কিপার নিয়েছি। 4 জন বলারের ক্ষেত্রে 1 জন উইকেট কিপারও নিয়েছে, 4 জন বলারের ক্ষেত্রে 2 জন উইকেট কিপারও নিয়েছে। তো এখন আমি তাহলে কি করব? আমার এখন যেটা করণীয় সেটা হচ্ছে, এখানে আনসার হবে 4C3, 4 জন না, 4 জন থেকে নিচ্ছি। তাহলে আমার একটা হবে 4C3 ইন্টু 2C1 ইন্টু 10C7। ওকে, আরেকটা হবে, এখানে হবে 4C4 ইন্টু 2C1 ইন্টু 10C6। আর পরেরগুলো তো কিভাবে, 4C3 ইন্টু 2C2 10C6, 4C4 2C2 into 10C5। ওকে, এখন আনসার গুলো আপনারা বের করে ফেলেন। 4C3 into 2C1 into 10C7 কত হয় দেখেন। আমাকে একটা করে ক্যালকুলেশন বলেন, 4C3 into 2C1 into 10C7 কত হয়? 960. 960। 960। Then 4C4 2C1 10C6 420 420। বাকিরাও কিন্তু ক্যালকুলেশনটা চেক করবেন। এরপর আসেন 4C3 840 840। এরপরে 4C4 2C2 10C5 252. 252। 52. ফাইন। এখন আমাকে তো দল গঠন করতে হবে,
তাহলে এই সব উপায়ে আমি দল গঠন করতে পারি। তাহলে আমি টোটাল করে দেখি, সবাইকে আপনি সাম করেন, সাম করলে কত হয় দেখেন। 2 7 4 2 4 7 2 ওকে 2 4 7 2, তাহলে আমার আনসার আসছে 2 4 7 2। ওকে, তাহলে আমি টোটাল নাম্বার অফ ডিফারেন্ট ওয়েজ হতে পারে 2472, অর্থাৎ আমি ইন টোটাল 2472 উপায়ে কি করতে পারি, দলটা গঠন করতে পারি। অ্যাটলিস্ট 3 বলার এবং অ্যাটলিস্ট 1 উইকেট কিপার যদি আমি নেই, সেক্ষেত্রে আমি তাহলে দল গঠন করতে পারি। and the total number of different ways equals to 2472, অর্থাৎ 2422 আকারে আমরা কি করতে পারি, আমাদের দলটা গঠন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই মোটামুটি কম্বিনেশনের আমরা বেসিক জিনিসটা আমরা আলোচনা করলাম। এখন আমাকে প্রশ্ন করেন, আপনাদের কারো কিছু এখানের মধ্যে, এই অঙ্কটা এটা একটা মডেল অঙ্ক ছিল, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আশা করি আমরা বেসিক জিনিসটা বুঝেছি। বেসিক ফর্মুলাটাতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নেই। আচ্ছা, থ্যাংক ইউ।